আশেপাশে তো সরকারি অনেক গুলো ডিপার্টমেন্ট আছে, তারা কি কখনো নোটিস করেছিল যে আপনাদের তথ্যে কি আসে যে এইখানে এই জাতীয় একটা গ্রুপ আছে যারা দেশের ভিতর রাষ্ট্রের ভিতরে আরেকটি রাষ্ট্র করছে? এটা আসলে প্রথম দিকে ওইভাবে সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল না। ওইটা প্রথম দিকে ছিল শুধুমাত্রই পাহাড় কেটে প্লট বিক্রির একটা বিচ্ছিন্ন এলাকা। শুধু দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একাত্তর টেলিভিশনের পডকাস্ট আয়োজনে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক। নাজিমুল হক আমাদের সঙ্গে উপস্থিত আছেন। আমরা আজকে জঙ্গল সলিমপুর নিয়ে বেশ কিছু কথা বলবো। এটি কেন এত আলোচিত, কেন এত সমালোচিত, এবং সরকারের কয়েকটি বাহিনী কেন এখনো পর্যন্ত সেখানে আসলে বারবার ব্যর্থ হচ্ছে, সেই সব বিষয়ে আলোচনা করব। কারণ সরকারের সাম্প্রতিক সময়ে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে অভিযান পরিচালনা করেছে বা এখনও করে যাচ্ছে, তার সেই আভিযানিক দলের একজন অন্যতম সদস্য, খুবই গুরুত্বপূর্ণ সদস্য নাজিমুল হক আমাদের সঙ্গে আছেন। আমরা চলুন তার সঙ্গে কথা বলি। নাজিমুল হক, কী অবস্থা? আসলে শুরু থেকে যদি আমাদেরকে বলতেন যে এই যে জঙ্গল সলিমপুরের ইতিহাস এবং এ পর্যন্ত যদি একটু দর্শকদেরকে বলতেন, শুরুটাকে থেকে শুরু করে, যে আসলে আলী আক্কাসটাকে 90 দশকে আমরা যতদূর জানি যে তিনি আসলে সেখানে বসতি গড়েন এবং ক্রমান্বয়ে একজনকে অবৈধভাবে সেখানে বসবাস করার অনুমতি দেন, সেই প্রেক্ষাপটটা যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে একাত্তর চ্যানেলের যত দর্শক আছে তাদের সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা। আমি যদি জঙ্গল সলিমপুরের ইতিহাসটা এভাবে বলি, তাহলে এটার গোড়াপত্তন হয়েছিল আলী আক্কাস ও লাল বাদশাহ নামে দুজন ব্যক্তির হাতে। লাল বাদশাহ এক দিক থেকে শুরু করেছিল, অন্ধ কলোনির ওদিক থেকে, আর আলী আক্কাস শুরু করেছিল ছিন্নমূলের যে শুরুটা বায়েজিদ লিংক রোডের এখান থেকে। তো যা হয়, একই জায়গায় দুজন ব্যক্তি একই কাজে থাকলে কেউ সফল হয়, কেউ একটু কম সফল হয়। তা আলী আক্কাস খুব দ্রুত গ্রো করে এবং সে মোটামুটি তার ওখানে জমি বিক্রির, প্লট বিক্রির এবং ওই যে পাহাড় কেটে মাটি বিক্রির এই ব্যবসাটা বেশ চাঙ্গা করে ফেলে। কিন্তু এতটা এই যে লাল বাদশাহ ছিল সে করতে পারে নাই। সে অল্প একটু জায়গার ভিতরে একটা ছোট রাজত্বে সে আটকা পড়ে আছে, এখনও আছে সে। এরপরে পরবর্তীতে ধাপ আলী আক্কাসের এই আপনারা জানেন যে সন্ত্রাসীদের মধ্যে একটি লিজেন্ডারি ফর্মুলা থাকে, একের পর এক তারা একজনের হাল আর একজন ধরে। তো আলী আক্কাসের পরে যে এসে আবির্ভূত হয় আলী আক্কাসের মৃত্যুর পরে, সেটা হলো ডাকাতি ইয়াকুব ও লোকমান নামে দুজন। লোকমান অবশ্য এখন মৃত, স্বাভাবিক মৃত্যু হয়েছে তার। ঠিক একই প্রক্রিয়ায় এই লোকমান এবং ইয়াকুবের পরে যে থার্ড ফেজে যে চলে আসে লাইমলাইটে, সে হলো মশিউর। মশিউর বেশ বড় একটি দল গঠন করে এবং সেই দলে গফুর মেম্বার, গাজী সাদেক, আলামিন, রিপন, সিটি আরিফ, কাউসার, এরকম বেশ বাঘা বাঘা কিছু সন্ত্রাসীর সেই দলের জায়গা হয়, বা সেই দল থেকে এরাই বেসিক্যালি লিড দিয়েছিল মশিউরকে সামনে রেখে। তো মশিউর বেশ কয়েকবার অ্যারেস্ট হয়েছে এর মধ্যে, এমনকি সেই মুহূর্তে চট্টগ্রাম জেলে আটকও আছে। আর আপনারা যে ইয়াসিনের ইয়াটা সবাই জানেন, সে বেসিক্যালি 11 সাল 14 সাল থেকে এই জঙ্গল সলিমপুরকে আপনি যদি জিওগ্রাফিক্যালি সমানভাবে দুটো ভাগ করেন, একটা অংশের নাম ছিন্নমূল, একটা অংশের নাম আলীনগর। তো এই আলীনগরের গোড়াপত্তনটা ইয়াসিনের হাতেই। তো ইয়াসিন ওখানে ওই একইভাবে এদিকের দেখা দেখি, এলাকাটা অনেক বড়, সেখানে সে শুরু করে, পাহাড় কাটা শুরু করে, তারপরে অবৈধভাবে প্লট বিক্রি শুরু করে। তাদের প্লট বিক্রি, তাদের নিজস্ব একটা ভূমি অফিস ছিল, সেখানে আমরা অপারেশনের সময় একটা ভূমি অফিস, এই জঙ্গল সলিমপুরের ভেতরে আমরা একটা ঘর দেখতে পাই, সেখানে সাইনবোর্ড ছিল ভূমি অফিস। তা আমরা খুব বিস্মিত হই যে এই ভেতরে ভূমি অফিসটা কোথা থেকে আসলো। তা আমরা জানতে পারি যে ওই ভূমি অফিস আমাদের বাইরের একটা ভূমি অফিসের মতো যেমন লোক থাকে, ওখানেও লোক ছিল, ওখানে দলিল হতো, ওখান থেকে সব কিছু হতো, এবং যারা একটু কম বোঝে বা ইলিটারের, তারা আসলে ওই দলিল দেখে, ওই ভূমি অফিস দেখে মনে করতো যে তার সব কিছুই সঠিক আছে। এই জন্য আমরা আসলে বলি রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র, সে ওর ভেতরে ভূমি অফিসটা কোন সময়
আসলে ওরা নিজেরা স্থাপন করে? এই সময়কালটা ওইভাবে জানা যায় না, তবে আমরা যখন অপারেশন করি আমরা ভূমি অফিস লেখা একটা অফিস উদ্ধার করি এবং আমরা একটু অবাক হয়েছিলাম যে সেটা ভূমি তো অফিস 26-এ, 26 কিন্তু 26-এর আগেও তো চলেছে, তখন আইন শৃঙ্খলা বাহিনী বা এটা কারো নজরে আসে না? এটা কিসের ভূমি এটা অফিস? আসলে নজরে আসার সুযোগ ছিল না। এই জন্য আমি যদি আপনাকে প্র্যাকটিক্যালি বলি, এই জঙ্গল সলিমপুর আপনি যদি দৈর্ঘ্যের প্রস্থে 3.5 কিলো 4 কিলো ধরেন, এই 4.5 কিলো ভেতরে শুধুমাত্র 100 মিটার পর্যন্ত যাবার অধিকার ছিল। কারণ ওখানে প্রতিটি পাহাড়ে পাহাড়ে চৌকি ছিল, টহল চৌকি, পাহারা হতো, দূরবীন দিয়ে দেখা হতো, সশস্ত্র লোক ছিল। এই 100 মিটার পর থেকে আর ওখানে কারো প্রবেশাধিকার ছিল না। তাদের নিজস্ব কিছু সিটিজেন কার্ড বা আইডি কার্ড যাই বলেন তৈরি করা ছিল, ভেতরে যারা বসবাস করতো তাদের সেই কার্ড ছিল। ওটা কি শ্রীলঙ্কার জাফনার মতো, জাফনা যে এলটিটি? অনেকটা এরকম, অনেকটা এরকম। ওই আইডি কার্ড ছাড়া ওই ভেতরে প্রবেশাধিকার ছিল না। এবং আপনারা ঘটনাচক্রে জানেন যে এই বছরের 9ই মার্চ যে র্যাবের যে একটা অভিযানে সেখানে আমরা একটু কর্মকর্তা, সেটা ওই 100 মিটার সামনেই ওই সমস্যাটা হয়েছিল। ভেতরে আসলে হতোটা কি? আমি অভিযানের আগে যদি ধরে নিই, আপনার ইনভেস্টিগেশনে কি কি পেয়েছেন যেটি আসলে খুবই চাঞ্চল্য সৃষ্টি করে, যে কি করে একটি রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র হয়? আমাদের এই অভিযানের আগে আমরা তথ্য সংগ্রহ করেছিলাম, ইন্টেলিজেন্স কালেক্ট করেছিলাম। সেখান থেকে আমরা যেটা পাই সেটা হলো, তারা এই জঙ্গল সলিমপুরে আপনি যদি একটা পেরিফেরি কল্পনা করেন, চারিদিকে পাহাড়, সেই পাহাড়ের প্রত্যেকটা টপেই তাদের একটা চেকপোস্ট ছিল, ওয়াচ টাওয়ার। সেই ওয়াচ টাওয়ার থেকে তারা অবজার্ভ করতো আশপাশে কেউ আসছে কিনা, এবং ভেতরের কোনো নাগরিক বা তাদের যে মানুষ, তাদের মধ্যে আবার আমরা বাইরের কোনো ভালো মানুষ চলে আসলাম কিনা, সেটাও তারা খুঁজে বের করতো। আর সেসব জায়গা ছিল সশস্ত্র পাহারা, কারণ আমরা যেদিন অপারেশনটা সংগঠিত করি সেদিন সর্বপ্রথম আমরা এই পাহাড়ে লোক উঠাই এবং তাদের ওয়াচ টাওয়ারগুলোকে আমরা কলাপস করি, এরপরে আমরা ভেতরে প্রবেশ করি। এটা তো আপনার অভিযান থেকে শুরু করলেন, এই যে বলছেন ওয়াচ টাওয়ার, তারা সশস্ত্র পাহারা বসায়, আসলে আইন শৃঙ্খলা বাহিনী তখন কি করেছিল? মানে এইটা আপনারা তো এই একটা অভিযানের কথা বললেন 2026-এ এসে, তো আমি যতদূর জানি যে এর আগেও অনেকবার অভিযানের অ্যাটেম্প নেয়, তো ওগুলো ব্যর্থ হয় কি কারণে? এবং ওই ইনপুটগুলো যে এখানে কি কি কারণে ব্যর্থ হচ্ছে, এই রিপোর্টগুলো কি পুলিশ সদর দপ্তর বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে দিত না, যে এইভাবে রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র চলছে? ভেতরে আসলে তথ্য যে কি চলছে এইটাই, তথ্যটা তো বাইরে আসার সুযোগ ছিল কম। কারণ একে তো আমাদের ভেতরে যাওয়ার মতো সেরকম সুযোগ ছিল না, দুয়ে তাদের ভেতরের মানুষগুলো বাইরে এসে এগুলো বলতো না, কারণ এটা তাদের স্বার্থ সংশ্লিষ্ট। আর একই সাথে আমাদের অতীতে যে অভিজ্ঞতা থেকে দেখেছি বা আমি যে তথ্য সংগ্রহ করেছি, ভেতরের তথ্য যদি কেউ বাইরে ফাঁস করতো তার জন্য খুব কড়া শাস্তি বরাদ্দ ছিল। এই জন্য কেউ এরকম ফাঁস করতো না, ভেতরের খবরটা জানাও যেত না। কিন্তু আগের যে অভিযানের কথাগুলো বললেন, আগের অভিযান হয়েছিল বেশ কয়েকবার, কিন্তু সফলতা ব্যর্থতা শব্দটা বলবো না, কিন্তু এরকম আজকে আমরা যেভাবে অকুপাইড করতে পেরেছি, ভেতরে ঢুকে আমরা পুরো জায়গাটা নিয়ন্ত্রণ নিতে পেরেছি, দুটো চারটা ক্যাম্প বসাতে পেরেছি, বা এখন আমাদের সাথে লোকাল পাবলিকের ভালো যোগাযোগ আছে, এইটা আগে হয়নি। এটা অনেকগুলো কারণেও হয়নি। সেটা তার মধ্যে অন্যতম একটা কারণ ছিল যে ওই লোকাল নারী এবং শিশুকে দিয়ে একটা মানব ঢাল তৈরি করা হতো।